সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দি কনভারসেশনে। আপনাদের সঙ্গে আছি আমি তালহা আহমদ। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গেল রবিবার টার্কিতে তাদের প্রেসিডেন্সিয়াল ইলেকশন এবং পার্লামেন্টারি ইলেকশন হয়ে গেল। পার্লামেন্টে রজব তাইয়িপ এরদোয়ানের নেতৃত্বাধীন একেপি পার্টির অ্যালায়েন্স তারা মেজরিটি সিট পেয়েছে, কিন্তু প্রেসিডেন্সিয়াল নির্বাচনে তাদের কনস্টিটিউশনাল রিকোয়ারমেন্ট অনুযায়ী 50%, মিনিমাম 50% ভোট কোনো ক্যান্ডিডেটই পায়নি। রজব তাইয়িপ এরদোয়ান পেয়েছে জাস্ট আন্ডার 50% এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিশ দারুলু পেয়েছে জাস্ট আন্ডার 45%। আর তাই তারা দুজন হেড টু হেড আগামী 28শে মে তার পোলে যাবে এবং তখন তুরস্কের জনগণ আবার পছন্দ করবে যে তারা কাকে তাদের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়। আজকে আমরা তুরস্কের নির্বাচন নিয়ে আলোচনা করছি। আমাদের সঙ্গে অত্যন্ত মূল্যবান দুজন অতিথি স্টুডিওতে যোগ দিয়েছেন। তাদেরকে পরিচয় করে দেওয়ার পূর্বে স্মরণ করে দিতে চাই যে প্রোগ্রামটি আপনাদের জন্য। আপনারা যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য কিংবা জিজ্ঞাসা থাকলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। বিশেষ করে তুরস্কের নির্বাচনের ব্যাপারে আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদেরকে নিঃসংকোচে কল করতে পারেন। যে নাম্বারে কল করতে হবে সেটি বিভিন্ন সময় টিভির পর্দায় আপনারা দেখতে পাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কল নেওয়ার জন্য। যারা প্রোগ্রামটি টিভির সামনে বসে দেখতে পারছেন না এই মুহূর্তে, কিংবা তাদের টিভি নেই, তাদেরকে আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে গিয়ে অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে প্রোগ্রামটি এখন এবং পরেও দেখতে পাবেন। তা করতে হলে যেতে হবে TV1 UK ফেসবুক পেজে গিয়ে আপনারা এখন অথবা পরে এই প্রোগ্রামটি দেখতে পাবেন। আসুন আমার অতিথিদের সঙ্গে পরিচিত হয়নি, প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমার বরাবর অপোজিট বসা ডক্টর কামরুল হাসান, রিসার্চার অ্যান্ড এডুকেশনিস্ট। কামরুল ভাই, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। থ্যাংক ইউ। আমার সঙ্গে আরও যোগ দিয়েছেন মুশফিক উদ্দিন, এন্টারপ্রেনার অ্যান্ড এডুকেশনিস্ট। মুশফিক উদ্দিন, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। আপনার কাছে প্রথমে জানতে চাইব যে ভেরি ব্রিফলি নির্বাচনের একটা সামারি আমাদেরকে বলেন যে এইবারের নির্বাচনটা কেন অন্য অনেক বছরের তুলনায় অনেক বেশি উত্তপ্ত ছিল এবং তাৎপর্যপূর্ণ ছিল। Okay, assalamu alaikum viewers. It's interesting because President Erdogan's been in power for 20 years. And many people thought that it's the end of an era, a very long era, 20-year era, and probably in the backdrop of the worst possible conditions for him financially, as well as the internal inflation, the earthquake, dissent amongst his own old friends. Ahmad left him, Ali Babajan left him, and uniquely in Turkey, left and right, you have old secularists and you have religious people like Deva Party and Gelecek Party all uniting. And for the last sort of 6 months, everybody's saying that 60%, 70% of the people are against him, and everybody thought, many people, many of us even thought that it's an end of a great era. Yeah. So, but it's turned out completely different as we saw, and I think I spoke to a friend today in Turkey, and he said maybe this is President Erdogan's finest hour to fight, to come back against all, we'll see. Yeah. We'll see. That's কামরুল ভাই, একেপি তার রাজনৈতিক ইতিহাসে, বিশেষ করে প্রেসিডেন্ট এরদোয়ান তার রাজনৈতিক ইতিহাসে কখনো সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড হি হ্যাজ নট এক্সপিরিয়েন্স ডিফিট। তো আপনি এইবার তার প্রথম রাউন্ডে 50%, যদিও জাস্ট বাই স্মল মার্জিন, বাট নেভারদ্যালেস ফার্স্ট রাউন্ডে সে সাফিসিয়েন্ট সাপোর্ট জেনারেট করতে পারেন। এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? বিষয়টা আমার কাছে ব্যক্তিগত যে আমার অভিজ্ঞতা, অ্যানালাইসিস এবং আমি যতটুকু টার্কি সম্পর্কে জানি, তাতে এটা খুব অস্বাভাবিক এমনটি নয়। এটা আমার কাছে মনে হয়েছে খুবই স্বাভাবিক। আমি যদি একে পার্টির যখন জন্ম হয়, একে পার্টি যখন জন্ম হয়েছিল 2001-2 দিকে আর কি, 2001 বা 2000 ওই সময়ে, এবং আরবাকানের সাথে এরদোগানের যে কথোপকথন এবং ফরমেশন অফ একে পার্টি, খুব বিখ্যাত বই যেটা লিখেছিলেন এক সময় টার্কিশ স্টাডিজের অন্যতম সেরা প্রফেসর, ওই বই যখন আমি পড়েছিলাম একে পার্টির জন্ম থেকে শুরু করে, তো একে পার্টির মধ্যে আসলে জন্মের পর থেকে এই পর্যন্ত যেগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে আমার মুশফিক ভাই কিছু বলার চেষ্টা করেছিলেন।
এটা আসলে আসলে অনেক ইয়ে থেকেই মনে করেন সেই যখন আবদুল্লাহ গুলকে প্রেসিডেন্ট করার জন্য একে পার্টির প্রথম ইয়েতে অনেক রকম ইয়ে হয়েছে, এরপরে একে পার্টির পক্ষ থেকে প্রাইম মিনিস্টার হিসেবে ইউনিভার্সিটির প্রফেসরকে আহমেদ দাবুল কেনা হয়। এরপরে আলী বাবাজান একজন ফেমাস ব্যক্তি যিনি অর্থমন্ত্রী হিসেবে এবং বিভিন্ন ক্ষেত্রে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কিন্তু খুবই সিগনিফিক্যান্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, রাজনৈতিকভাবে যে ঘটনাগুলো ঘটেছে, রাজনৈতিকভাবে বলতে যে পার্টির মধ্যে এগুলো ব্যক্তি, কিন্তু তার সেই পুরনো রেফা পার্টি, তারপরে সাদাত পার্টি, যেগুলোকে ইসলামপন্থী দল হিসেবে সবাই মনে করে। তো এই সমস্ত যে আরও 2-3টা পার্টি যারা এই বিভিন্ন সময় তাদের আমি সাক্ষাৎকার পড়েছি, দেখেছি, এবং তাদের রিজার্ভেশন অ্যাবাউট আর্দোগান, এগুলো আমি অনেক সময় লোক ইয়ে করেছি। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এখানে, এবং একটা জিনিস সবসময় মনে রাখতে হবে কিন্তু, টার্কির যে পপুলেশন, তার যে ডিভিশন, আমরা একেবারে মানে কি বলে ক্রুড অর্থে ব্রডলি যদি বলি, ওখানে 13% আছে শিয়া আলাভি, ওখানে 18 থেকে 20% হচ্ছে কার্দিশ, পিওরলি কার্দিশ পার্টি। এবং কার্দিশ পার্টি যতই আমরা বলি বা আর্দোগান যত ভাষাই টেলিভিশনে কার্দিশ, যেটাকে আমরা ওরা একেবারে টেররিস্ট অর্গানাইজেশন হবে, ওটার নাম কি কেকেপি ইয়ে করেছে, এবং বলা হয়ে থাকে যে 20 থেকে 25% টার্কিশ জনগণ যারা হোয়াট এভার হ্যাপেন্স স্টিল আতাতুর্ক এবং সেকুলারিস্টদের সমর্থক। এই যে সিনারিও, এই যে পলিটিক্যাল পপুলেশনের যে ইয়ে, এবং এরা একজন এরকম যে যত কিছুই হোক ভোট দিতে চায়, কিন্তু স্টিল তারপরেও যে তার যে যা বললাম সব ইকোনমিক পলিসির ক্ষেত্রে যে ব্যর্থতা, বলবো আমি ব্যর্থতা এই জন্য বলবো যে আসলে ইকোনমিক পলিসি যত মানে আজকের দুনিয়ার যে ক্যাপিটালিস্ট ইকোনমির যে ইনফ্লেশন থিওরি, আর ওয়েস্ট যেভাবে ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য তার ইন্টারেস্ট রেট বাড়িয়ে এক ধরনের, আর্দোগান এটা আসলে বিপক্ষে, একদম সিরিয়াসলি। কিন্তু বিপক্ষে গিয়েও এটাকে কিন্তু ইয়ে করা যায় নাই, বরং উল্টাটাই হয়েছে। যে আমাদের এখানে আমরা অনেকেই বলবে যে দুনিয়াতে সব জায়গাতে ইনফ্লেশন, কিন্তু টার্কির ইনফ্লেশন কিন্তু রিয়েলি হাই। এবং আপনি যদি টক টু, আমি নিজে গিয়েছি নভেম্বরে গেলাম 7 লিরা পাউন্ড, হ্যাঁ 3 মাস পরে গেলাম অলমোস্ট 19 লিরা। এক্স্যাক্টলি। তো এইসব ঘটনাগুলো ঘটছে, এই জন্য আমার মনে হয় না এটা এমন মানে আশ্চর্যজনক যে মুশফিক, একটা বিষয় যেটা হলো যে আমরা যদি চ্যালেঞ্জগুলো দেখি, আনডাউটেডলি অনেক বড় চ্যালেঞ্জ। আর তাছাড়া কোনো ডেমোক্রেসিতেই কোনো এক ব্যক্তি অ্যাট দ্য টপ হিউজ পপুলারিটি নিয়ে ডমিনেট করেছে এরকম এত লম্বা সময়, ইটস কোয়াইট রেয়ার। বাট তারপরেও টার্কির যে ল্যান্ডস্কেপ, পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, সেখানে এরদোয়ানের কিন্তু তার যে ফেস রেকগনিশন বা স্ট্রং পার্সোনালিটি, এইটা কিন্তু আর কারো নাই। তো এইরকম একটা অবস্থা থেকেও সে ফার্স্ট রাউন্ডে তার ভিক্টরি সিকিউর করতে না পারাটার কারণে would he not be much weaker? He's much weaker, but you know, you got to look at it two ways. One is the party's weaker. The AKP are not the party they were, 20 years ago. They've lost their share of the vote. They've been losing significantly, and they lost some of the biggest cities. Yeah. But President Erdogan, even in the last election, the party got less votes, he got more votes as an individual. So he's a strongman leader, and I think when we look at Turkey through the Western lens, this is the problem that we have living in the West. We sort of have the same culture. We always judge people through the lens of the West. But in Turkey, if you look at the lens of Central Asia and Central Asian people, they like a strongman leader. They like somebody. But that's my point, though. Yeah. Given all of that, notwithstanding the economic challenges, given the cultural preference for a recognizable, strong personality, and given how weak other contenders are in terms of personality relative to Erdogan. In fact, his KEMAL, nobody heard of him prior to this election. Very few people heard of him. But in Turkey, he's I understand, but আরো 3 বার ইলেকশন করেছে কিন্তু। No, I understand that, but he was not seen as so on figure that to point, be. my opinion, and I said it to some Turkish friends the other day, and they didn't take it nicely. The worst person they could have picked in the whole of Turkey
to stand against President Erdogan in the current climate is Kemal Kılıçdaroğlu. And Meral, you know, the lady from EE party, she withdrew from the coalition, the six-party coalition. She said, you can't, because look, ultimately, Kemal is not the fact that he's an Alawi, and you know that's not the big deal. But he made a point of it. Every time he came on stage, I'm Alawi, I'm a minority. And Turkish people have moved on. What we have to accept and what the West have to accept, whether it's people like it or not, is that the Turkish, you know, the fascist secularization of Turkey 100 years ago has reversed. There's a really interesting book by an Englishman called In Search of the Fairs. He wrote it about 25 years ago, went to rural Turkey. And he said the Turks are going to do a U-turn and go back to religious identity. Well, the rural Turkey never left. Yeah. So that's what's happening. If you look at like the last election. Right. I mean, we'll come to that point. But one of the point I ask Kamrul Bhai again is, despite all the reasons why any candidate would have struggled, President Erdogan, for all sorts of reasons, had the upper hand in every sense. Would he not be a significantly weaker person internally in his party and also in terms of ruling? Yes. And why is the two important things in this election, I think, very important in the we say from the Western perspective. Look at this, very interesting point. The West claimed in their জরিপ যেটাকে তারা বলে almost কাছাকাছি বা almost, but look at this, their জরিপ, all the Western জরিপ gave this Kemal, you know, it's interesting. This is the Western prism, for example. Now, when they are saying that, oh, that happened completely unimportant point. But one thing, this the candidate, this Kılıçdaroğlu যে বলেছিল, যেগুলো সে ইন্টারেস্টিংলি আমাদের সামনে আনছিল, সেগুলো কিন্তু একটা, যেমন হচ্ছে যে সে আগেই বলেছিল যে ইলেকশনে ব্যাপকভাবে রাশান হস্তক্ষেপ, তার ইভেন কারচুপি দিয়ে করেছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু এটা কিন্তু এই ইলেকশনের ব্যাপারে কিন্তু কোনো কথা বলে নাই। ফেয়ার ইলেকশন হয়েছে বলেই সকল ইলেকশন নাম্বার ওয়ান মুহররম এক্স্যাক্টলি ইনচে তার ব্যাপারে কিন্তু বলা হয়েছে যে তাকে রাশান ইয়ে করেছিল। নাম্বার টু হচ্ছে যে ওই ভোট পার্সেন্টেজ আমরা স্ট্রাগল করতেছি, 30-40-45% ভোট কিভাবে আমাদের সাকসেসিভ ইলেকশনগুলোতে, ঠিক না? ওয়েস্টার্ন ডেমোক্রেসি 87% is turned out of this election, which is I think is very good. But yes, I come back to that point, যে আসলে একটা ইয়ে হচ্ছে যে কি, অনেক দিন যখন ক্ষমতায় থাকে এই ধরনের পার্টি, একে পার্টি আমরা যেটাকে বলি, এই ধরনের পার্টি অনেক দিন ক্ষমতায় থাকলে বর্তমান যে ওয়ার্ল্ড এবং তার যেখানে কোন একটা বই পড়েছিলাম, সুলতান আর্দোগান, ইজ ভেরি ফেমাস বুক, যে সে বলেছিল যে আর্দোগান অলরেডি টার্কির যে জনপ্রিয় লিডার যাদেরকে আমরা বলি, কামাল পাশা থেকে শুরু করে, তার মধ্যে তার স্থান হয়ে গেছে। কিন্তু এতদিন এইভাবে ক্ষমতায় থাকাটা ইজ নট ভেরি ইজি। বাট দ্যার ইজ এ উইকার পয়েন্ট আর্দোগানের ক্ষেত্রে আমি উল্লেখ করবো, সেটা হচ্ছে কি, কেন, এটা একটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, আমি আনসার জানি না, মুশফিক হয়তো আনসার দিতে পারবেন বন্ধুরা, যে তার কাছে যাদেরকে এনেছে সে, ফর এক্সাম্পল আব্দুল্লাহ গুল, ফর এক্সাম্পল বাবাজান, ফর এক্সাম্পল আহমেদ দাবুলগু, এরকম অনেক যাদের কাছে, কেন এটা ঘটছে, যে তার ক্যারিসমেটিক লিডারের কারণে এটা ঘটছে, নাকি আসলে এরা কেউই তার সঙ্গে থাকতে পারেনি এবং এক পর্যায়ে তারা ইয়ে হয়েছে। অনেকে বলে যে তার অথরিটেরিয়ান, তার এক ধরনের ক্যারিসমেটিক লিডার, ইউ হ্যাভ টু মানে ইয়ে করতে হবে। আমরা একটা আজানের বিরতি যাচ্ছি, তারপরে এটা বিরতির পরে আমরা আপনাদের দুইজনের কাছে বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আজানের বিরতি, তারপর আমরা আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।
সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও আপনাদেরকে দি কনভারসেশনে স্বাগতম। আজকে আমরা তুরস্কের নির্বাচন নিয়ে আলোচনা করেছি। বিরতির পূর্বে আমরা বোঝার চেষ্টা করেছি যে প্রেসিডেন্ট রেজব তাইয়িপ এরদোয়ান তার তৃতীয় মেয়াদের প্রেসিডেন্সির জন্য যে রিকোয়ার্ড মেজরিটি দরকার সেটা প্রথম রাউন্ডে সিকিউর করতে ব্যর্থ হয়েছে। এটার ইমপ্লিকেশন কি? বেশ কিছু বিষয় বেরিয়ে আসছে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে স্মরণকালের মধ্যে অর্থনৈতিক এবং পারিপার্শ্বিক কারণে তুরস্ক সম্ভবত সবচেয়ে কঠিন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি দুইটির কারণে তার তুরস্কের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে অত্যন্ত একটা নাজুক পর্যায়ে আছে। পাশাপাশি বিরাট ভূমিকম্পের কারণে মিলিয়নস অফ পিপল যারা গড়হীন, কাজহীন, কাজ ছাড়া গড় ছাড়া আছে। তো এইসব প্রেক্ষাপটে বিচার করলে আমাদের অতিথিদের বক্তব্য হচ্ছে যে এই সব বিবেচনায় তার যে ফলাফল এরদোয়ান বলতে হয় সে অনেক ক্ষেত্রেই সফল হয়েছে। পাশাপাশি একটা বিষয় বেরিয়ে আসছে যে এই রেজাল্টের কারণে ইন্টারনালি তার আগের যে অথরিটি ছিল সেইটা হয়তো এই মুহূর্তে থাকবে না। মুশফিক ভাই, আপনার কাছে আসি। তুরস্কের মানে একেপি এরদোয়ান তাদের উত্থানের পিছনে যে বিষয়টি সবচেয়ে বেশি কাজ করেছে বা গ্লোবালি তার অ্যাপিল অ্যান্ড ডিসলাইক দুইটার পিছনে যে বিষয়টি সেটা হচ্ছে যে তুরস্কের যে স্পেসিফিক ব্র্যান্ড অফ সেকুলারিজম which is really in Western context we would say anti-Islamism rather than secularism. It's a fascist secularism. Yeah, so French type. এবং সেই Western French. এবং সেই যে এক্সট্রিম ফ্যানাটিক সেকুলারিজমের যে মেইন ধারক এন্ড বাহক যে পার্টি, তার পিছনে আমরা দেখতে পেলাম যে এক সময়ের একেপি বা ইসলামপন্থীদের ফিউচার লিডার যাদেরকে মনে করা হতো, এইরকম একাধিক মানুষ সেখানে গিয়ে যোগ দিয়েছে, সাপোর্ট দিয়েছে, কোয়ালিশন করেছে। এইটার মানে এইটা থেকে আমরা কি বুঝবো? টার্কির যে পলিটিক্যাল আইডিওলজিক্যাল শিফট বা ডায়নামিক সম্পর্কে এটা কি মেসেজ আমাদেরকে দিচ্ছে? This is a really interesting question, and what we have to accept and realize that AKP and the current leaders like Erdogan and his team members, they're a result of 50 to almost 100 years worth of work. You know, these things started with almost with 1924 or some even before then. With Said Nursi and others, and you know, Najmin Erdogan, all these people are students. But what happened in Turkey is that and there are things that Western countries do that they impose on East or developing countries that they don't like for themselves. Example, asbestos is banned in this country, is banned in America, banned in Canada, but Canadian companies produce asbestos and sell it to India. The Turkish brand of secularism is not what we believe is secularism, being neutral in the space and whatever. This is not what we're talking about. This is a kind of a fascist oppression and, you know, destruction of people's identity that's been there for centuries. It's not even French secularism, right? They would never accept it's the most extreme that world has ever seen. We would never accept it in the UK. And the only one you could say worse than this or more repressive probably was Albania's Anwar Hoxha. Yeah. But if you so it's not worked. The fascist secularism experiment. But you say it doesn't work. But the party that championed, or if it doesn't champion now, certainly championed for God knows how long, and the leader who also is a former civil servant, presumably a very hardcore, what they call a Republican, and yet it seems they have support, including support of the... They do. So what does that say about So they went from 90% at the first election down to 70, you know, each time. Like they went from 70 to what they're now, the 25% with the coalition. And if you think about it, the EU party distinctively said in Parliament, we're standing on our own. You know, we're not anti-religion. And to understand Turkish politics, let's look at the vote bank, right? You got the centre-right conservative. When I say conservative, there are people in the AK party who don't pray. Yeah, but this is the point I'm saying. I mean, some of the people who supported are as
conservative as it gets in Turkey, and yet they Very won't have- small, like Sadat and oh, you mean supporting the CHP? Yes, yes. Because of the fallout with the AKP and President Erdogan. They regret it now. I'm sure they do. So there's a thing that like the original team, you know, Ahmad Gul's left, Davutoglu left. If you look at the last election, And Davutoglu- Ahmad Gul, at least he's not in the scene. in the but, scene. But Ahmad Davutoglu, for example, his words were that President Erdogan is our elder brother. We still respect him and we still, you know, hold him in high esteem. However, we don't agree with nepotism and the people around him. He surrounded himself and he's got rid of some of the nepotism recently, but it's still there. ঠিক আছে। Yeah. So that's the problem. কামরুল ভাই, একটা বিষয় যেটা ভেরি ব্রিফলি আপনি যদি মানে আপনি কি বলবেন যে টার্ক মানে এই নির্বাচন কি আমাদেরকে এরকম একটা সংকেত দিচ্ছে যে টার্কের যে ওল্ড যে লাইনগুলো ছিল অ্যালং আইডিওলজিক্যাল বাউন্ডারিজ সেগুলো অনেকটাই কমে আসছে বা বিলীন হয়ে গেছে? আমি ঠিক ওরকম মনে করি না। কারণ হচ্ছে যে এই আমরা যখন ইলেকশনের আছে, আমি কিছু টার্কিশ টিভিতে ইলেকশনের আগে যে সমস্ত কারণে আর্দোগানের এই ইয়ে কমতেছে বা কমতে পারে, তার মধ্যে একটা মেজর ইস্যু আসছে যেটা আমরা হয়তো এখানে আলোচনার সুযোগ খুব পাই নাই। সেটা হচ্ছে যে খুব মানে যারা একদম কট্টর কোনো পন্থায় নাই, রিফিউজি ইস্যু ইজ অলসো a big one also. ইয়েস, একটা আরেকটা আসছে কিন্তু যে যে কুটা হয়েছিল, যে কুটা হয়েছিল 2017-তে, হ্যাঁ। সেই কুর পরে একদম ক্লিয়ারলি কিছু কিছু লোকজন যারা কোনো দলের পক্ষে ডাইরেক্টলি না, বুদ্ধিজীবী এবং তারা একটা প্রসঙ্গ এনেছিল টার্কির মধ্যে ওই কুর পরে যে রিয়াকশনটা হয়েছে বা আর্দোগানের পক্ষ থেকে যে বিচারের যে নামে ফেটো শুধু তো ফেটো না, এইটা করতে গিয়ে তাদের একদম ক্লিয়ার বলতো, এটা করতে গিয়ে একটা বিরাট একটা জনগোষ্ঠী, বিরাট একটা আর্মির ইয়েরা যারা এফেক্টেড হয়েছে তারা আসলে কুর সাথে সম্পর্কিত ছিল কিনা কোশ্চেনেবল। আর্মির বাইরেও, আমি বাইরেও তারা বলতে চাচ্ছে যে এটা অনেকটাই আর্দোগান নিজের ইয়েতে অনেকটাই করেছে এবং এখানে অনেক অনেক এক্সেস হয়েছে। এটা তাদের কোশ্চেন। আমি বলতেছি না যে এটা, তারা বলেছে যে এটা ইলেকশনে এফেক্ট করতে পারে, যেহেতু এটা খুব সিরিয়াসলি পরে কুর পরের ঘটনা, অনেক বছর ধরেই তো তাদেরকে ইয়ে করা হয়েছে। এটা একটা মেজর পয়েন্ট হিসেবে কিন্তু আসছে যে এটা কোনো এফেক্ট করেছে কিনা বা এটা কোনো ইয়ে করবে কিনা আর্দোগানের মানে রুলিংয়ের। আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু আমাদের ইয়েতে আসছে, যেটা আমি একটু আগে ইয়ে করতেছিলাম, যে ইব্রাহিম কালিন তার একজন অন্যতম অ্যাডভাইজার, যিনি এ পর্যন্ত মানে পরিবর্তন হন না, অ্যাডভাইজার হিসেবে আছে, সাম কানেকশন উইথ হিম ফর ডিফারেন্ট ইয়েতে আর কি। এই কোশ্চেনটা আমি রেজ করেছিলাম যে তার মেজর যারা একে পার্টি যখন বানালো, যারা মেজর ব্যক্তি ছিল, বলতে গেলে সবাই তাকে লেফট করেছে। তার পরবর্তীতে তার যে সাকসেসার, সেই নাম কিন্তু অনেক নিচ থেকে এখন লোকেরা স্মরণই করতে পারে না। যেমন আমরা বলতেছি যে কামাল যে ইলেকশন করেছে আরো তিন না, কিন্তু এখন আর্দোগানের পরের যে সাকসেসার কে বা সাকসেশন কাকে দিয়ে হবে, তার ছেলে বা তার অবভিয়াস কোনো সার্কেল নাই। হোয়াটস দ্য রিজন ফর দিস? একটা সুন্দর উত্তরের মধ্যে সে একটা সুন্দর, ইব্রাহিম কালাম কিন্তু খুব বুদ্ধিজীবী লোক, যারা তার বক্তৃতা শুনেছেন বিভিন্ন সময়, ভেরি ইন্টেলেকচুয়াল ম্যান। আমাকে বলতেছিল যে এটা একটা সমস্যা কিছু, বললো যারা লিডার হিসেবে ক্যারিসমেটিক লিডার যারা, তারা এই লোকদেরকে যখন আনে তার পাশে ইয়ে করে, তো অনেকটাই আর কি পছন্দ হয় না বা অনেকটাই ইয়ে করতে পারে না, কোপ করতে পারে না। যে আমার প্রাইম মিনিস্টার এই ব্যাপারে যে অনেকগুলো ঘটনা ঘটছে, তার উদাহরণ দিল যে আহমেদ দাগবুলের সময় অনেক জিনিস আর্দোগান চেয়েছে কুইক ডিসিশন নিতে বা কুইক ইয়ে করতে, কিন্তু সেটা করে নাই বা করতে পারে নাই। তখন তার মনে হয়েছে যে এটা দিয়ে হবে না। তো এছাড়া আসলে এই ধরনের ইয়ে থাকে, নো ডাউট অ্যাবাউট যে আমরা যেটা এখানে আলোচনা করলাম 20 বছর ধরে এই টার্কিতে আর্দোগান যা করেছে, ইট ইজ নো ডাউট হি ইজ ওয়ান অফ দ্য ক্যারিসমেটিক লিডার ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড। এবং এই ক্যারিসমার ইয়েতেই তার যে এই ব্যর্থতা, যে তার মানে অন্য কাউকে গ্রুমিং করা, তুলে আনা বা ইয়ে করা, এসব ইভেন তার নিজের ছেলেকেও তো সে ইয়াকে জামাইকে তো সে অর্থমন্ত্রী হিসেবে ইয়ে করতে পারে নাই। এটা কিন্তু খুব এগুলো ইন্টারেস্টিং পয়েন্ট এই সেন্সে। বাট আপনি আমার যে পয়েন্টটা আগে আপনাকে যে প্রশ্নটি করেছিলাম, যে এই সবগুলো যদি আমরা ধরে নিই, কারণ যারা বের হয়ে গেছে, আলী বাবাজান, দাউদুল্লু, প্রমিনেন্ট, হান্ড্রেডস অফ আদার্স, তো এরা তো
মানে এরা এই সিএইচপির সঙ্গে অ্যালায়েন্সে না গিয়ে তাদের একটা অ্যালাইনমেন্টও তারা গড়ে তুলতে পারতো, তাই না? অথবা ইন্ডিপেন্ডেন্টও তারা যাইতে পারতো। তো তাদেরও যে ইতিহাস, তাদেরও যে ট্র্যাক রেকর্ড, এই সব কিছুর উপরে তারা কিভাবে সিএইচপির মতো একটা দলের কাছে গেল, এটা কি নতুন ধরনের কোনো বার্তা দেয় কিনা আইডিওলজিক্যাল শিফটের ব্যাপারে? এটা একটা ইন্টারেস্টিং ইন্টারভিউ, বিশেষ করে সাদাত পার্টির লিডারের আমি দেখলাম। ইন্টারেস্টিং একটা পয়েন্ট সে উল্লেখ করতে চায়। এরা বলতে চায় যে প্রো ইসলামিক পয়েন্ট অফ ভিউতে আর্দোগানকে আমরা যে ওয়েতে একে পার্টি তো প্রো ইসলামিক অবশ্যই, মানে ইয়েতে ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট ব্র্যান্ড, কিন্তু এই ওয়েতে তারা মনে করে, বিশেষ করে সাদাত পার্টি, যেটা মোর আমাদের উপমহাদেশের মানে জামাত ইসলামী ক্লোজার পার্টি সাদাত পার্টি, অন্যগুলো কিন্তু অনেক মডেল। তারা মনে করে, তাদের ব্র্যান্ডটা হচ্ছে, তাদের ব্যাখ্যা আমি দিচ্ছি আর কি, তারা মনে করে যে আর্দোগান যেটা করেছে অবশ্যই অনেক, কিন্তু ফিউচারে আর্দোগান যা করতেছে সেগুলো তাদের ভাষায় আর কি যে অনেকগুলোই অ্যান্টিথিসিস, অর্থাৎ তারা মনে করে যে সিএইচপি খারাপ না, সিএসপি ওরা মনে করে ওরা মনে করে যে সিএসপি কতটা খারাপ কতটা ভালো না, কিন্তু আর্দোগান যতদিন আরো বেশি ক্ষমতায় থাকবে ততদিন যে ইসলামের উপকার সে বলতেছে করবে, এটা উল্টাটা হবে। এটা তাদের একটা কনসেপশন ইয়েতে তারা আসছে। এবং তারা আরেকটা জিনিস মনে করে ইন্টারেস্টিং, যে সিএইচপি কে যেভাবে লোকেরা একেবারে প্রো সেকুলারিস্ট ফ্যাসিস্ট অমুক তমুক বলে, দিস ইজ নট দ্যাট সিএইচপি, এটাও কিন্তু বলছে তারা। কারণ একটা জায়গাতে বলতেছিল যে হ্যাঁ মুসলমানদের সব আর্দোগানকে ভোট দেওয়া উচিত। তখন সে বললো যে আমরা কি সব মুসলমান, যে সিএসপির লোক যারা আছে এটা কি সব মুসলমান, একে পার্টির লোকজন নামাজ কালাম পড়েন, এই ধরনের একটা যে এই একে পার্টি অনেকটাই কিন্তু আমাদের দেশের যে বললেন যে অনেকটাই কিন্তু আমাদের দেশের কনটেক্সট যদি বলি, যেহেতু এখানে বাংলা বিএনপি আওয়ামী লীগের মতো কিন্তু একে পার্টি। আমি গেছি এদের দু একটা পয়েন্ট তারা মেনশন করতে চায় যে এইটা যদি আমরা অ্যাগ্রি করি না বলে আমরা ফর এক্সাম্পল যে sort of
So it's a really like sort of very thing. So the It's only different way- in Turkey actually. The only way this coalition that they could have defeated President Erdogan, the only chance they had is that all of them come around the table and select a candidate who's in the middle. Mansour was their only candidate. And they thought even up to the 11th hour, only about 6-8 weeks ago, maybe 2 months ago, Kılıçdaroğlu said, no, I'm going to stand. And we know that, EE party, she walked out. Because Mansour said, oh, I'm not standing. And they said, what do you mean you're not standing? Is there nobody else? And she broke the coalition. So that's why and even Muharram, he's from CHP as well, yeah, isn't he? so they broke away. And this is where the problem lies. And I still believe that the worst person they could have picked to take on President Erdogan is Kemal Kılıçdaroğlu. Because President Erdogan's been, picking on him, teasing him, calling him nobody. Well, he's a softly spoken, soft, quiet, quiet man. I think, yeah. আচ্ছা, let's move on. আমরা একটু মুভ অন করি। আমরা মানে very briefly প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে আলোচনা করতে চাই, এরপর আমরা শিফট করতে চাই পার্লামেন্টারি ইলেকশন এন্ড আদার থিংস। হোয়াটস গোইং টু হ্যাপেন নেক্সট? আপনার কি মনে হয়? আমি শুধু একটা পয়েন্ট এবার করে আমি কোশ্চেন আসতেছি। বলা হয়ে থাকে যে এই যে কোশ্চেনটা যে কেন শেষ পর্যন্ত কামালকে তারা চয়েস করলো, এটার উত্তর হচ্ছে আসলে ওই যে বলে না যে একসময় আমেরিকার ইলেকশনে বলা হয়তো যে ইট ইজ স্টুপিড ইকোনমিক্স, স্টুপিড ফাইন্যান্স, বিকজ সেই একমাত্র এই ফাইন্যান্স এবং এর ব্যাকগ্রাউন্ডের এবং তার ট্র্যাক রেকর্ড আছে যে এইটাই উইন করেছে ইভেন মনসুরের পক্ষে। সে যে সবাই বলেছে যে আমরা চাচ্ছি আমাদের ইকোনমিকে ইয়ে করার জন্য, এইভাবে আনছে। আচ্ছা, এখন কি হতে পারে? আমরা মনে করি যে এখন যে তৃতীয় ক্যান্ডিডেট যে আছে, তাই না, এখন যে ভোট হবে অর্থাৎ 28 তারিখে, তাতে দেখা যাচ্ছে যে যারা এরদোগানকে ভোট দিয়েছে এই এক্সট্রিম সিচুয়েশনে বা যা আমরা আলোচনা করলাম, সেইখানে যদি ঠিক থাকে তাহলে সে কমফোর্টেবলি তার উইন করার কথা। কারণ যে 5% বা সামথিং যে আমাদের আর এক ক্যান্ডিডেট যেটা যাকে ফ্যাসিস্ট বা ক্যান্ডিডেট বলে, তার ভোট আমার মনে হয় না কোনোভাবেই সবটা ভোট ওই কামালের বাক্সে যাবে। এখানে একটা বড় ফ্যাক্টর আছে যে এই যে থার্ড ক্যান্ডিডেট, সে এক্সট্রিমলি, তার সাপোর্টার দুইটা জিনিস তাদের ভেরি কমন, এক্সট্রিম ন্যাশনালিস্ট and they are very strongly anti PKK Kurdish type. Exactly. তো এই পয়েন্টে anti refugee as well. এই পয়েন্টে আমার মনে হয় যে এরদোগানের বিজয়ের সম্ভাবনাই বেশি। যদি you only need about 0.5% exactly more. Yeah. So in the until and unless something very happens যে এরদোগানের সাপোর্টাররাও মনে করে যে না ঠিক আছে এবার আর তাকে আমরা করব না, কামালকেই করব, এই ধরনের কোনো যদি সিচুয়েশন সম্ভাবনা তো কম, তাই না? সম্ভাবনা কম। আমরা আমাদের দেশে আমরা মনে করি না যে, বা আমরা যারা অ্যানালিস্ট এবং এরাও মনে করে না, ওয়েস্টার্ন থিঙ্ক ট্যাঙ্কের আমি দোহার ইনস্টিটিউটের দেখেছি, তো এইগুলোতে দেখেছি যে তারা মনে করতেছে না যে কোনোভাবেই, যদিও এরা এক ধরনের দিচ্ছে যে না মানে সিচুয়েশন এই 14 দিনে বা এই অনেক কিছু চেঞ্জ হবে, সিচুয়েশন অনেক কিছু চেঞ্জ হয়েছে। বলা হচ্ছে যে এরদোগান খুব কষ্টে নাকি তার এই ইনফ্লেশন রেট, তারপরে আরও অনেকগুলো ইলেকশনকে কেন্দ্র করে সে এগুলোকে স্টপ করে রাখছিল, যেগুলো আর স্টপ করতে পারবে না এখন, যেগুলো ন্যাচারালি আরো অনেক খারাপ হয়েছে। এইসব জিনিসের আছে। আই ডোন্ট নো, তারা এখনো হোপ করতেছে, কিছুর উপর হোপ করতেছে। কি হতে পারে আমরা ওটাতে আসতেছি, there is something I want to ask you, but তার আগে মুশফিক, আপনার কি মনে হয় মানে এরদোগানের জন্য next run is going to be walk in the park, or is there still a chance that he might struggle? It's not going to be walk in the park because it's about apathy, voter apathy. Either people are going to come out, but it's for both candidates. But his supporters are going to come out in his supporters will come out because they will take it as like, do or die. True. And it is do or die, unfortunately for many of them. But I also think that there is a minority of people who are disillusioned AKP supporters. Like I spoke to a friend today in Turkey, he says, I hate the AKP, but I still love President Erdogan. So they'll come out. And some did go out and vote for CHP, reluctantly. I think they might just think, you know what, I'm not going to bother voting. And or that we don't have to take the risk. That is some important point. So apathy is the bigger problem. But apathy is probably going to affect more for the CHP.
But I want to pick on something that's the hypocrisy, because we read there's an article against Turkey in the Guardian every week. If you read the Guardian. So this guy, this Sinan Ogan, is an all-out fascist. I mean, if you translated what he he's says, anti-refugee. He's not just that, it's the language he uses, right? Yes, If he came to England, we would be like, do we want to give him a visa because he's a fascist? But no one's saying that, oh, you shouldn't court the fascist. They're saying, oh, maybe, and the Guardian said the other day that, maybe Erdogan's not going to bother talking to him because he doesn't really need him. But, Kılıçdaroğlu needs to talk to him. Hang on, you're saying this guy who's going to be inclusive, progressive, return to democracy, suddenly has to go and get into bed with an absolute fascist to get over the line, and it's So acceptable? my next question is going to be, let me just ask you, since you're on it, is that Sinan made clear that he will want promises before he endorses anybody. And he wants promises on PKK front, and he wants promises on refugee fronts, right? A PKK front for Erdogan, no problem. No problem. But refugee, Actually, he's better than... but refugee is a big issue for AKP and personally for Erdogan. Are we going to see Erdogan forced into making concession on some of his more stronger... I personally don't think. If you know how he operates, as his and not enemies, but those who don't like him in the West, they still say he's a man we prefer to deal with. If you read all of the pre-election commentary, That's true. you know where you stand with him, right? And famously, like, he dealt with Trump, he dealt with Putin, and knowing President Erdogan, if Sinan Also wants in a to see region him, of instability, he will say, look, I'll give you this, you're not having the other. It's your choice, take it or leave it. And Sinan's got to make a choice, and if he's smart and he wants a job, he'll either just stay quiet, which will split the vote, or he'll take an offer. I don't think he's big enough to go to the table with President Erdogan directly. Well, given how close Erdogan is to the finishing line. I don't think he's not that influential. The other thing, কামরুল ভাই, আমরা যেটা দেখি যে অনেকে মনে করেছিল যে হয়তো এরদোয়ান পাশ করে ফেলবে, কিন্তু তার পার্টি পার্লামেন্টে মেজরিটি পাবে না। বাট পার্লামেন্টারি ইলেকশন দেখা গেল যে প্রত্যাশার চেয়ে বরং তারা ভালো করেছে। ইনফ্যাক্ট লাস্ট পার্লামেন্টারি ইলেকশন দে হ্যাড টু গো অন এ আর্লি ইলেকশন বিকজ ফার্স্ট রাউন্ডে কোনো ডিসাইসিভ কোনো ইয়ে ছিল না। তো এটাকে আপনি কিভাবে দেখেন? সো আমরা অনেকে যেটা বলে যে Erdogan brand is still strong, but it's AKP brand which haunts him. But দেখা গেল যে ইলেকশনে AKP brand still doing better than expected. I think যেটা দুইটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে আমরা যেটা দেখি আর্দোগানের হিস্ট্রিতে, তার এই পলিটিক্যাল হ্যান্ডেলিং এবং ফরেন পলিসির হ্যান্ডেলিংয়ে, যেমন মুশফিক কিছুটা মেনশন করেছেন, যে সে কিন্তু এই পুতিন বলি, তারপরে ট্রাম্প বলি, বাইডেন বলি, এবং এই সমস্ত ক্ষেত্রে যে ধরনের করেছে, কারণ ডোমেস্টিক্যালি যাদেরকে নিয়ে সে অ্যালায়েন্স করেছে, এটা কিন্তু এই ধরনের লোকদের, এই ধরনের আমরা যদি প্রো ইসলামিক টাইপের লোকদের এই ধরনের অ্যালায়েন্সই কিন্তু খুব ডিফিকাল্ট। যে অ্যালায়েন্সে করেছে, কারণ সে খুব ভালোভাবে জানতো বা জানতেছে টার্কির যে জিও পলিটিক্স বা টার্কির যে ইন্টারনাল ডোমেস্টিক পলিটিক্স, যেটা অসুবিধা এক্সপ্লেন করার চেষ্টা করেছেন যে এরা ফ্যাসিস্ট, এরা, তাকে কিন্তু খুব ডিফারেন্ট। তার যে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ পলিটিক্স এবং পলিটিক্যাল সাপোর্ট এবং খুব খুব ডিফিকাল্ট একটা ইয়ে, কিন্তু তার মধ্যে কিন্তু সে কিন্তু গত ইলেকশন থেকেই করেছে যে না, একেপি এককভাবে যদি ইলেকশন করে তাহলে উইন করার কোনো সম্ভাবনা নেই। যার কারণে সে সবসময় চেষ্টা করেছে এই ধরনের অ্যালায়েন্স তৈরি করতে, এবং করেছে কিন্তু সে চেষ্টা করেছে যাতে একদম যারা তাদের এগেনস্টে সব যারা যাদের সাথে কাজ করা যায় তাদেরকে অ্যালায়েন্স তৈরি করতে। এই জন্য ওই এর সাথে আমি একমত যে সিনানের সাথে সে অ্যালায়েন্স তৈরি করে এক্ষেত্রে, এইসব ক্ষেত্রে সে খুবই কিন্তু যেটা প্রশ্ন আসছে যে একেপি পার্টি হিসেবে করেছে, কিন্তু আর্দোগানের ব্যক্তি একেপি আসলে এখনো আমি ব্যক্তিগত মনে করি একেপি, আমরা জানি তো যে 20 বছরের পলিটিক্যাল পার্টি হিসেবে, বিশেষ করে পলিটিক্যাল পার্টি হিসেবে তার আর কি, একেপি এখনও কিন্তু ওই সিএইচপির যে পলিটিক্যাল স্ট্রাকচার বা অন্য অন্য দলের যে পলিটিক্যাল স্ট্রাকচার যেগুলো অনেক দিন ধরে আছে,
মনে আছে টার্কির এক সময় আদনান মেন্ডেরিজের পার্টি ওয়াজ ওয়ান অফ দ্য কিন্তু এখন কিন্তু তার পার্টি বোধহয় এই ইলেকশনে বোধহয় অলমোস্ট নেগলিজেবল কোনো এই করতে পারেনি। হ্যাঁ, একসময় আমাদের সাহেব বদিউজ্জামান নুরসি, যাকে আমরা টার্কির মানে ইয়েতে সবচেয়ে আদনান মেন্ডেরিজের সাথে কিন্তু প্রথম করে সে টার্কি থেকে এই কামাল পাশার এই সমস্ত ইসলাম বিরোধী যে সমস্ত ছিল সেগুলোকে কিন্তু চেষ্টা করেন আদনান মেন্ডেরিজকে দিয়ে এগুলোকে করতে। তো এই জন্য আমার মনে হয় যে একেপির যে পলিটিক্যাল ফিউচার কিংবা একেপির যে এখনও তারা পার্লামেন্টে যে করেছে, কিন্তু একেপিকে গঠন করার জন্য বা একেপি পলিটিক্যাল পার্টি হিসেবে তার ক্যারিসমেটিক করার জন্য এখনও কিন্তু আমার মনে হয় না সেই ইয়েটা এরদোগান করতে পেরেছে। যে একেপিকে যদিও সে তার নিজের জনপ্রিয়তার থেকে ভোট পেয়েছে, কিন্তু আমি যতটুকু দেখেছি একেপির বিভিন্ন ইয়েটিতে একেপি কিন্তু এখনও পলিটিক্যাল সাপোর্ট অনেক ভালো, কিন্তু পলিটিক্যাল যে স্ট্রাকচার এবং যে স্ট্রাকচারের মধ্যে সিএইচপি কাজ করতেছে এই ক্ষেত্রে কিন্তু একেপি স্টিল অনেকটাই উইক। তারপরেও একেপি যে সাপোর্ট, জেনারেল সাপোর্ট অনেক বেশি দেন তার পলিটিক্যাল স্ট্রাকচার এবং পলিটিক্যাল এটাকে আরও কি কোন ভাষায় বলা যায়, যার কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একেপি এখনও যে পার্লামেন্টে ইয়েটা পেয়েছে তারা বা যে মেজরিটিতে তারা এখনও করতেছে, এটা 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 তাদের অনেক বেশি মানে ছিল যে তারা এটা হয়তো আমরা মনে করেছিলাম যে এটা হয়তো হবে না, কিন্তু আই ডোন্ট নো অ্যাকচুয়ালি যে হোয়াট রিজনে পার্লামেন্টে আরেকটা ক্যালকুলেশন আছে ওখানে, যেমন ছোট পার্টিগুলো যারা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কম পায়, রাইট, তারা কোনো সিট পায় তাদের যে কারণে আমরা দেখি যে একেপি মাত্র আই থিংক 35% ভোটের মধ্যে, হ্যাঁ 35% ভোট পেতে থেকে রাইট সিট পাইছে নিয়ারলি আই থিংক নিয়ারলি 40 এক্স্যাক্টলি হ্যাঁ ট্রু হ্যাঁ এটা একটা অ্যাডভান্টেজ আছে। মুশফিক, আপনার কাছে আসি, what kind of presidency, assuming, and it's a big assumption, আমরা এখনই রাইট অফ করা ঠিক না, বাট একটা বিষয় যেটা স্পষ্ট যে অন্য যে কোনো ইলেকশনের চেয়ে এইবার প্রেসিডেন্ট এরদোয়ান অনেক বেশি দুর্বল অনেক কারণে, বয়সের দিক থেকে তার বয়স হয়ে গেছে, শারীরিকভাবে সমস্যা আছে। সো আমরা এই নির্বাচনের পরে আমরা কি একটা ভিন্ন ধরনের, I mean it's probably not unfair to assume that this would be his last. No, he said it's his last. সে বলছে এটা আমার লাস্ট। তো এখন এই আমরা কি তার কাছ থেকে মানে সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্ট কোনো কিছু পাবো কিনা এই টার্মে? I think this is the conversation that started from Sunday. I think this is the first time he's going to think about succession planning. This is the first time. That's my own. And you know what we spoke about earlier. True. That's the most. He's got to make the plan. I think we need to rule out his son and son-in-law and these people. They're not. They've gone. I think son-in-law is well and truly in exile. So I think now who are the kingmaker? Who are the people in the background coming in that? And I think President Erdogan, because he's been very seriously ill recently, and I think. If he inshallah does, you know, if he does win and he secures his legacy, because if he lost, it would have been a mess. They would have tried to put him, you know, arrest him and all sorts of nonsense. So I think he's realized this is his last chance to secure that permanent legacy. And if we let's look at like positively what he's achieved over the last 20 years. Of course. And we all forget, you know, we've been fed this nonsense about Turkey and the modernization of Turkey. Modernization of Turkey started with Abdulhamid Khan. Everything he started, right? If you look and speak to sincere and honest... Well, his Tanzimat reform... Not just Tanzimat is before that, but... Let's come to some modern facts. Since 1924 to 52, the GDP was going down every year. It never went up. So either they stole the money and became billionaires, all of them, or they did nothing for the country. The first time the GDP went up when the Democratic Party came into power. Adnan Menderes lifted the economy. Exactly. Right? All these amazing defense industries, they were all started by Erdogan. All the infrastructure. Well, a lot of the, not just defense, many things. Industrialization. Many things. And Erdogan built on it and, you know, put it on steroids and the development. Well, what they call the Anatolian Tigers. You know, they were the powerhouse of... I think he needs to consolidate all that and really needs to think about succession planning. There's been an interesting development in Parliament, you know, because like if you follow Turkish people, so they need a 2/3 majority for constitutional change. Which Erdogan doesn't have. No, he has on the right, he does. If you look at the numbers, because remember, the six-party coalition have divided their seats. Of course, yes, yeah. So if you look at, like, AK Party has 267, MHP has 50, Yeni Rafa, which is revival of the Rafa Party, right? You know, they got 5, yeah? You've got EE Party's got 45,
Yeah, you got Dewar's got 14, you got Gelejek's got 10, Sadat's got 10, Democrats got 3. These are all sort of non-super secular. So if President Erdogan, and he, in his smart wisdom, comes up with an idea to change Turkey's face forever, the only So that people, was going to be my question. He might try it. Up to now, very much the Kemalism, in theory, remained very much active and alive, and the official position. Do you think he might finally do something about it, or go up to it? he's got a আপনার chance in মনে হয়? parliament. I personally don't think, because of many other issues. Because when this তার বক্তব্য এর আগে যত আমি দেখেছি কামাল এবং তার সম্পর্কে সময় কম, so খুব অন্যান্য ইয়েতে আমার মনে হয় পার্লামেন্টের যে গঠন এবং পার্লামেন্টের যে স্ট্রাকচার আমি করেছি এখানে খুব ডিফিকাল্ট হবে তার জন্য এইসব করা, কারণ অলরেডি তার নিজের নানা কারণেই তার নিজের লোকেরা ইভেন তারা ভালো চাইলেও তার এই সমস্ত প্রপোজালকে সমর্থন করবে কিনা, তার একে পার্টির বাইরে যে সমস্ত এই যে আমরা নাম ধরলাম ইভেন বাবাদানের 14টা আসন, ইভেন তার ভিতরেও এই পর্যায়ে তারা যেতে পারবে কিনা। যা করেছে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যা করেছে বর্ণনা দিচ্ছেন, কিন্তু ওই পর্যায়ে যেতে পারবে কিনা এই পার্লামেন্ট যেভাবে হয়েছে, আই ডাউট ইট ভেরি মাচ। আরেকটা বিষয়, লাস্ট ভেরি ব্রিফলি, I went to Balkans quite a lot lately, এবং আমরা যদি বলকানে যাই এখানে কিন্তু অলমোস্ট এভরিওয়ার ইউ সি টিকা এন্ড Erdogan footprint everywhere, right? তো এই যে ইন্টারন্যাশনাল ফ্রন্টে ফ্রম সিরিয়া টু লিবিয়া টু Central Asia and Central Asia, তার যে একটা মানে কোয়াইট ক্লিয়ারলি হি ওয়াজ ভেরি ইনভেস্টেড। ফাইনাল টার্মে ইজ হি গোইং টু কন্টিনিউ, ইউ থিংক, উইথ দ্যাট? That's definitely. I think so. I agree with you. Yeah, and I think he's mended the friction with the Middle East, the Gulf, who are Even getting a with bit- Syria. Yeah, and He I made a think, significant role. I think the Turks are a mean business in Central Asia. The discovery of gas and oil Yes, recently, yes. they may become the European gas hub. Whatever happens in Russia and whatnot, But still Turkey has gas. they hold it, yeah. Yeah, so they hold a lot of cards, and we also forget that they're a strategic. After the US, they're the largest army in NATO. Yeah, And, right. So that's, And he also has the largest manpower within NATO Yes, after the strategic US. importance is huge. A relatively youthful manpower, which is in short supply in most of the Western nations. Right. That's all we have time for. সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দি কনভারসেশন। আজকে আমরা তুরস্কের নির্বাচন নিয়ে আলোচনা করেছি। অনেকগুলো দিক বেরিয়ে এসছে, বাট আমাদের সকলের প্রত্যাশা যে দিকেই যাক, টার্কির এখন যে ক্রাইসিস আছে সেই ক্রাইসিস থেকে তারা বেরিয়ে আসবে, একটা স্ট্রং অ্যান্ড স্টেবল সাকসেসফুল কান্ট্রি হিসেবে ইমার্জ করবে, সেই প্রত্যাশা রেখে আপনারা যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, যারা অনুষ্ঠান দেখতে পারেননি কিংবা আবার দেখতে চাচ্ছেন তাদেরকে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল TV1 UK-তে গিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে, আগামী সপ্তাহে একই সময় আবার আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমার অতিথিদেরকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। Thank you.